দেয়া নেয়ার সম্পর্ক মানে? ইহান স্বাভাবিক গলায় বলে, আপনি আমাদের বোন দিয়েছেন, আমরা নিয়েছি। আমরা আপনাকে বোন দিয়েছি, আপনি নিয়েছেন। বলে গেলেন। ও, শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে হাফ ছাড়ে প্রেরণা। তো উঠুন। প্রেরণা উঠবে না, গো ধরে রেখেছে। ইহান শান্ত স্বরে আওড়ায়, অটো স্ট্যান্ড থেকে সব অটো ভাগিয়ে দেবো, আই সোয়ার। আশেপাশে তাকিয়ে প্রেরণা দাঁতে দাঁত চেপে উঠল। মনে মনে সিদ্ধান্ত নিল আজ খোলাসাভাবে আলাপ করবে, নয়তো লোকটা বাড়ছে খুব। ফ্রন্ট মিররে আর চোখে বার কয়েক দেখে প্রেরণাকে ইহান। প্রেরণা ওসব বুঝে, ভেতরে ভেতরে হাঁসফাঁস করে কিছুক্ষণ, অবশেষে মুখটা খোলেই। রিহান, বলুন। আমরা আত্মীয়, রাইট? আত্মীয়ের উপরে আত্মীয়। তো আপনি বোঝেন না আপনার এই অবুঝপনা এবং বাড়াবাড়িতে হয়তো এই সম্পর্কে প্রভাব পড়তে পারে? এটা কি উচিত? আপনি কেন করছেন এইসব? কি করেছি আমি? আপনি খুব ভালো করেই জানেন আপনি কি করছেন। হুট করে গাড়ি থামিয়ে দিয়ে ইহান গাড়ির জানালা লক করে দেয়। প্রেরণা ঢোক গিলে বলে, কি করলেন? এটা কেন করলেন? আপনার সাথে ঝগড়া করবো এখন আমি। আওয়াজ যাতে গাড়ি বাড়ি না যায় সেজন্য লক করেছি। শান্ত স্বরে ইহান বলতে প্রেরণা রাগ উঠিয়ে দরজা খোলার চেষ্টা করলো। ইউ আর টু মাচ। আপনি বসুন, ভালোভাবে বলুন এখন। প্রেরণা ভীষণ খেপেছে, চাপার রাগ দেখিয়ে বলছে, আপনি অসম্ভব বাড়াবাড়ি করছেন, জানেন? এমন একটা সম্পর্ক আমাদের যেখানে দুজন দুজনকে কখনোই এড়াতে পারবো না ভবিষ্যতে চাইলেও, সেখানে এইসব করে মানুষ তো একটু বোঝে। আপনি দিন দিন অবুঝ হচ্ছেন। কি বুঝবো? আমি আপনার কুটুম হই, আপনার ভাইয়ের জেঠানার, আপনার বোনের বড় ননদ। আপনি কি করে আমার সাথে এমন? এবার ঘুরে তাকায় ইহান প্রেরণার দিকে। আচমকায় প্রেরণা থেমে গিয়ে ইহানের চোখ দেখলো। ওই চোখে না রাগ না অন্য কিছু, চোখ দুটো ভীষণ শান্ত, গলার স্বরও শান্ত। আস্তে ধীরে প্রেরণার চোখে চোখ রেখেই বলে, আপনি আমার বোনের ননদ, ভাইয়ের জ্যাঠান তো পরে। আপনি আগে আমার পছন্দের মানুষ, এবং আমি কোনো এমএসএর ডিস্ট্রিবিউট নই, ঠিক আছে? এটা এই নিউপ্রীতমের বিয়ে নয়, তারও আগের কাহিনী। কখন বলবো আমার না ঠিক মনেই নেই কখন, তবে সবসময় বারবার প্রেমে পড়তাম আপনার। শুধুমাত্র এটাই মনে আছে। চুপ করে রইল প্রেরণা। ইহান বলতে থাকে, এটা পুরোনামে ইরফানের নয়, এটা ইনুপ্রীতমের নয়, এটা আমার অনুভূতি, যেটা আগে এসেছে ওদের সব কিছুর আগে। সবাই সবার অনুভূতি জয় করলে আমি কেন বাড়াবাড়ি করবো না? কেন কম্প্রোমাইজ করবো কিছু সিলি এক্সকিউজ দিয়ে আত্মীয়তার? ইউ আর জাস্ট টু মাচ। অস্ফুটে বলল প্রেরণা। ইহানের রাগ বাড়ল, চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ আমি তাই। আপনার সমস্যা কোথায়? ভালোবাসি ভালোবাসি বলে আপনার পেছনে ঘোরাঘুরি খাচ্ছি না তো, ইনফ্যাক্ট কিছুই করছি না। আপনার সমস্যা কোথায়? এত ভয় কোথায় আপনার? কেন? ধৈর্যের বাঁধ ভেঙে ইহান চেঁচাচ্ছে। প্রেরণা চুপ করে দেখে লোকটাকে, কিছু পল বাদে বলে, আমি কেন ভয় পাচ্ছি তা আপনার আজকের এই বেপরোয়া স্বভাবটাই বলে দিচ্ছে। শুধু একটা কথাই বলবো, এসবে যদি এক্ষুনি লাগাম না টানেন তবে বিপদ। খুব বিশ্রীর ঝামেলায় ফাঁসিয়ে দেবেন আমাকে অতি দ্রুত। আপনার ভাবভঙ্গি বলে দিচ্ছে, অথচ আপনি কথা দিয়েছিলেন আপনার জন্য আমার মানহানি হবে না কখনো। ইহান প্রসঙ্গ এড়িয়ে যায়। ঘাড় ঘুরিয়ে চোয়াল শক্ত করে গাড়ি স্টার্ট করতে প্রেরণা কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে ওঠে, প্লিজ আমায় এখানে নামিয়ে দিয়ে যান, আমি অটো নিয়ে চলে যাব। ইহান যেন শুনছেই না, মনোযোগী দৃষ্টি দিয়ে রেখেছে সামনে। শক্ত দুটো হাত রেখেছে স্টিয়ারিং এ। প্রেরণা চেঁচামেচি করে না, শুধু হাত ছেড়ে বলে, আপনি সুযোগ নিচ্ছেন আমার নীরবতার ইহান। সামান্য হাসে এবার ইহান। পরপর মুখটা গম্ভীর করে ভরাট স্বরে বলে, তো চেয়েছেন কে বারণ করেছে? দাঁড়ান আমি জানলা খুলে দিচ্ছি। ইহান সত্যি সত্যি জানালা খুলে দিলে প্রেরণা মুখ ঘুরিয়ে চুপচাপ বসে থাকে কপাল কুঁচকে। আবারও নীরবতা ঘিরে ফেলে দুজনকে। গাড়ি রেডিও কলোনির মোড় ঘুরতে ইহান নীরবতা ভাঙে, গমগমে স্বরে সরল সুরে বলে, আমি একজনকে পছন্দ করি, ভীষণ পছন্দ করি। স্পষ্ট করে বলতে গেলে আই এম ম্যাডলি ইন লাভ উইথ দ্যাট লেডি। একজন সুপুরুষ হিসেবে অবশ্যই আমি তাকে চাইব পাওয়ার জন্য, সব করতে। লাইক বাড়াবাড়ি, ছালছাবেলি, আপনার বাসায় অবুঝপনা, আমি সব করবই। এইসবে যদি তার অসুবিধা হয় সে তার মতো পদক্ষেপ নিক। লাইভে গিয়ে আমার নামে কমপ্লেন করুক, আমাকে জেলে ভরুক, ভরা বাজারে আমাকে কোনো পিটানি খাওয়াক, আমি তো আপত্তি করছি না। প্রেরণা সিটে গা এলিয়ে বসেছিল। হঠাৎ তেতে উঠল এমন ফাজলামি ধরনের কথায়। খুব চালাক আপনি, তাই না? খুব ভালো করেই জানেন আপনি আমি আপনার সাথে বেয়াদবি করতে পারবো না। আমি এমন মেয়ে নই যে পছন্দের মানুষদের খুব কড়া হব তাদের প্রতি। এই সুযোগটাই আপনি নিচ্ছেন, কি মজা পাচ্ছেন আমি জানি না। আমি আপনার পছন্দের মানুষ বুঝি? মুখ হাসি হাসি করে ইহান জানতে চায় উৎসুক হয়ে। প্রেরণা হতাশ গলায় বলে, আপনি 2 দিন আগেও এমন ছিলেন না ইহান? আপনি ভাইয়া কেন ডাকলেন আমায়? কড়া গলায় ইহান জানতে চায়।
তো সেটাই তো হন। জোর দিয়ে বলে প্রেরণা। নো, অ্যাবসলিউটলি নট। আমার 3টা বোন আছে, হ্যাঁ, এবং ফার্দার এই ধরনের ফালতু ট্রিক আমার সাথে চালাবেন না। আমাদের বংশের রক্ত অতটা ভালো না, কিন্তু প্রেরণা আমরা সব সহ্য করতে পারি, অপমান না। এসব লেম ট্রিক ছেলে উল্টো আমায় খোঁচাচ্ছেন আপনি। ভীষণ ঠান্ডা ইহানের কণ্ঠস্বর। সেদিন রাতে সেই রাগটা অবশেষে উগড়ে দিল। প্রেরণা হতবিহ্বল হয়ে শুধু আগাগোড়া পরিবর্তিত মানুষটাকে দেখছে। বিপরীতে কিছু বলছে না, তবে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে আর এই লোকটার মুখোমুখি হবেই না সে আজ গেলে। একটা অজানা আতঙ্ক তাকে ক্রমশ গ্রাস করছে। এই খেপে যাওয়া লোকটা সর্বনাশের জন্যই খেপেছে। তার আর প্রেরণার দুজনার। একে প্রশ্রয় দিলে চলবে না। শুদ্ধ স্কুলের গেটের বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে পিয়ন কাকার হাত ধরে গোমরা মুখে। ইহান গিয়ে কোলে তুলে নেয় ছো মেরে ওকে। ইহানকে দেখে সেই মুখে সামান্য হাসি ফুটল। সে এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে দেখে ইহান বলল, কাকে বুঝছো? রিকা, ওকে দেখাতে চাই তোমাকে। ওকে তোমার কথা বলি। ও তোমার মাসেল দেখতে চায়। আচ্ছা, আমি আরেকদিন আসবো, তখন দেখেও। তবে বাচ্চা এত হালকা হয়ে গেলে কেন তুমি? এমন হলে তো ক্যাপ্টেন বাংলাদেশ হতে পারবে না। প্রেরণা দুর্বল ভঙ্গিতে হেঁটে গিয়ে শুদ্ধকে নিতে চাইল ইহানের কোল থেকে। ধন্যবাদ লিফটের জন্য, আপনি এখন যান। ইহান দিল না, প্রস্তাব দিল, আমি পৌঁছে দিয়ে বাড়িতে। না, কিছুক্ষণ দুজনে আলতো টানাটানি করলো শুদ্ধকে নিয়ে। শুদ্ধ মজা পাচ্ছে ব্যাপারটাতে। সে খিলখিলিয়ে হাসছে। পুরুষালী শক্তির কাছে প্রেরণা অপারক, তার উপর শুদ্ধটাও ইহানের ন্যাওটা। শক্ত করে গলা জড়িয়ে ধরেছে ইহানের। প্রেরণা হাল ছেড়ে দিয়ে থমথমে মুখে আবারও গিয়ে বসলো ইহানের গাড়িতে। ইহান পাশের একটা শপ থেকে আইসক্রিম কিনে শুদ্ধকে নিয়ে বসে গাড়ি স্টার্ট করতে প্রেরণা ক্লান্ত গলায় ডেকে ওঠে। ইহান। বলুন, শুনছি। কাঁপছে প্রেরণার গলা। এক প্রকার হাঁসফাঁস করে উঠে বলে, শুনুন, বলুন না। আপনার শুদ্ধর প্রতি এই এত অগাধ স্নেহের পেছনে যদি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকে, তবে অনুরোধ করব আমি আপনাকে, প্লিজ করবেন না এটা। আপনাকে বুঝতে হবে ও একটা বাচ্চা যে কখনো বাবাকে পায়নি। কথাগুলো বলতে বলতে ভেঙে চুরে আসে প্রেরণার শরীর। আবারও ইহান গাড়ির ব্রেক কষে। শুদ্ধর সামনে এসব কথা আলোচনা করতে স্বস্তি পাচ্ছে না ইহান, তাই শুদ্ধর হাতে নিজের ফোনটা দিয়ে দেয় গেম খেলতে। তারপর প্রেরণাকে বলে, গাড়ি থেকে নামুন। রাস্তার জায়গায় জায়গায় পানি জমেছে। প্রেরণা শাড়ি সামলে ইহানের পেছনে এসে দাঁড়ায়। একটা গাছের সাথে হেলান দিয়ে বুকে হাত বেঁধেছে ইহান, দৃষ্টি প্রেরণার উদাস চোখে। প্রেরণা দম ফেলে আবারও বলে, ওর ছোট অবচেতন মন সবসময় বাবাকে খোঁজে, এবং ওর আশেপাশে প্রীতম ছাড়া ঘনিষ্ঠ পুরুষ বলতে আপনিই আছেন কেবল। আপনি ওর এতটা নিকটে যান। আমি আর কাউকে আসতে দিইনি ওর আশেপাশে। শুদ্ধর বাবার মৃত্যুর পরে ওর জন্ম। ওর যখন 1.5 কিংবা 2 বছর, তখন থেকেই আমি ওকে সামলে রেখেছি। একবার একটা কেলেঙ্কারি হয়েছিল। আমার কাজিনের হাজবেন্ড ওকে খুব আদর দিত। এক পর্যায়ে ওই অতটুকু ছেলেটা তাকে বাবা ডাকতে শুরু করেছিল। তারপর থেকে যে কোনো ধরনের পিতৃসুলভ স্নেহের সান্নিধ্যে আমি ওকে যেতে দিই না। আমার ছেলেটা বড্ড ফাঁকা ইহান। ওর মস্তিষ্কে প্লিজ ভুলভাল কিছু ঢোকাবেন না, ও কষ্ট পাবে, আপনাকে বুঝতে হবে এটা। তো আমি তো বুঝতেই চাই। ধীর স্থির জবাব ইহানের। প্রেরণা চোখ তুলে তাকায়। ইহান বলতে থাকে, শুদ্ধের বাবা নেই, এটাই তো আমি বুঝে নিতে চাই আজীবনের জন্য। থরথরিয়ে কাঁপছে প্রেরণা। ইহান দেখছে শক্তপোক্ত ভদ্রমহিলার ভঙ্গুর দশা। আচমকা প্রেরণার ফোনটা বেজে উঠলে সে রিসিভ করে কানে চেপে ধরে। ইহান নির্নিমেষ দেখতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাপ্তবয়স্ক সুশ্রী, মুখটাতে নারী সুলভ আভিজাত্য। ওপাশ থেকে কেউ কিছু বলতে প্রেরণা দুর্বল কণ্ঠে জবাব দেয়, ক্যাটারিং সার্ভিসে অফিসে বিকেলে বসবো সাব্বির। আমি বাড়ি যাচ্ছি, দুপুরে খেয়েই আসবো। এখন টায়ার্ড, তুমি সামলে নাও এখন। কল কেটে দিতেই ইহান ঠান্ডা সুরে বলে, শুদ্ধ ফাঁকা, আপনি ফাঁকা নন? এই প্রশ্নটিতে চমকালো প্রেরণা কোনো প্রতিক্রিয়া দেখায় না। চুপচাপ গাড়ির দিকে যাওয়া ধরলে ইহান হাত বাড়িয়ে ওর পথ আগলে দেয়। প্রেরণা ক্লান্ত বিরক্ত হয়ে সরাসরি তাকায় ইহানের চোখে। লোকটার চোখে কেমন আকুলতা, সেই আকুলতা কণ্ঠেও প্রকাশ পায়। লম্বায় প্রেরণা ওর বুক সমান, মস্তক নত করে বলতে থাকে, এই যে এত পরিশ্রম করেন প্রেরণা, আই সোয়ার এসব কিচ্ছু করতে দেবো না। আপনাকে খুব আরামে রাখবো। আপনার ওই পরিশ্রমের দুটি হাতের কাজ হবে শুধু আমাদের বাচ্চাদের বড় করা, আমাদের সাহায্য করা। লোকটার লাগাম ছাড়া কথায় প্রেরণার মাথা দুলে উঠছে। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না সে। আর 1 মিনিটও না দাঁড়িয়ে গাড়িতে গিয়ে বসে পার্স থেকে হেডফোন বের করে কানে লাগিয়ে সিটে হেলান দিয়ে বসে থাকে সে। বেলা 3:30 এখন। চেয়ারে বসে ঘুমাচ্ছে প্রেরণা। ইরফান ঢুকেই হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে।
পাশে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট অন্তু ফিসফিসিয়ে বলে, এটা স্বাভাবিক ঘটনা ম্যাম, অফিসে রোজ ঘুমায়। অন্তুর ডাকাডাকিতে ঘুমিয়ে ঢুলু ঢুলু চোখ খুলে চোখের সামনে ইরফানকে দেখতে পেয়ে লজ্জিত ভঙ্গিতে হাসলো। দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, এসো, কতক্ষণ দাঁড়িয়েছিলে? বাড়ি যাওনি এখনো? আজ শেহার পান চিনি না? আমিও যাব, সন্ধ্যা হবে আমার। অফিস থেকে দ্রুত বেরিয়েছে আজ ইরফান। চেয়ার টেনে ক্লান্ত ভঙ্গিতে বসতে বসতে বলল, আপনাকে ক্লান্ত লাগছে আপু? তোমাকেও। বলে প্রেরণা অ্যাসিস্ট্যান্টকে আইসক্রিম অর্ডার করে ইরফানের দিকে তাকিয়ে হাসে। টেবিলের উপর একটা ফাইল। ইরফান কৌতূহলী হয়ে সেখানে তাকিয়ে আছে দেখতে পেয়ে প্রেরণা বলে ওঠে, অন্ধ বউকে সামলানো খুব ভারী পড়ে গিয়েছে 7 দিনে। ইরফান শান্ত স্বরে জবাব দেয়। মনের মধ্যে কেমন বাসনা তৈরি হয়েছে ও আমাকে দেখো। প্রেরণা ফাইলটা ঠেলে ইরফানের সামনে দিয়ে বলে, অ্যাক্সিডেন্ট থেকে আজ অবধি সকল ট্রিটমেন্ট হিস্ট্রি আছে এখানে। দেশের নাম্বার 1 আই স্পেশালিস্ট দেখেছে ওর ব্যাপারটা। সাধারণত অ্যাক্সিডেন্টে চোখ গেলে চোখ ফিরে পাওয়া যায়, তবে এটা সাধারণ কর্নিয়া প্রতিস্থাপনের বিষয় নয়। ওর ড্যামেজ হয়েছে ভেতর থেকে। 5 জন স্পেশালিস্ট মিলে বসে আলোচনা করেছে। ইউএস এর ডক্টরদের সাথে কনসাল্ট করেছে। প্রণবীর যখন 10 বছর বয়স, তখন শুদ্ধর বাবা এটা নিয়ে ব্যাপক ছুটাছুটি করেছে। তারপর হঠাৎ শুদ্ধর বাবা মারা যান এবং প্রীতম আর আমি পেরে উঠিনি আর। চোখ ভালো হবার সম্ভাবনা নেই বলেই ধরতে পারো। স্বামী হিসেবে মনে আফসোস থেকে যাবে তোমার, তাই ঘাটাঘাটি করতে চাইলে করতে পারো, তবে লাভ হবে না। কথাগুলো বলেছে প্রেরণা মুখস্থ বলে যাওয়ার মতো। নিরুদ্বেগ ভাব নিয়ে ইরফান শুধু শুনেছে, হাত বাড়িয়ে ফাইলটা নিয়ে দেখছে। প্রেরণা পরিবেশটাকে একটু হালকা করতে চেয়ে প্রসঙ্গ পাল্টে বলে, এমনিতে খুব লক্ষ্মী মেয়ে, তুমি ভালোবাসায় মরিয়ে রাখলে ও সর্বোচ্চ চেষ্টা করবে তোমার জন্য জান দিয়ে দিতে। এটাই দাম্পত্যের সৌন্দর্য। হোক আমার বোনটার অক্ষমতা এইসব নষ্ট করবে না। আপনি আমার উপর ভরসা পাচ্ছেন না আপু? পাচ্ছি, সেই জন্যই একটা ছোট্ট সাজেশন দিচ্ছি। এসবের পেছনে সময়, টাকা এগুলো নষ্ট করো না তুমি, লাভ হবে না। দুজন সুন্দর একটা সংসার গঠন করো। ওর দুনিয়াটা তোমার ওই বদ্ধ কামরাটাতেই আবদ্ধ থাকুক। দুনিয়াটা যদি স্বামী কেন্দ্রিক, স্বামী নির্ভরশীল হয়, সেটা নারীর কোনো ব্যর্থতার কথা না। ওর কান্না দেখে তুমি হতাশ হও না। তুমি তোমার মতো আগলে রেখো ওকে। এক জীবনে সব পেতে হবে এমন তো কোনো কথা নেই। ও যা পায়নি সেসব নিয়ে না ভেবে ওর যা যা আছে, যা পেয়েছে সেসব নিয়ে মাতিয়ে রাখো। আজ শেহাকে আনুষ্ঠানিকভাবে দেখতে আসবে উজ্জ্বল এবং তার দাদু নিজাম মাহমুদ। এই পরিবারটি খুবই ছোট, 2 সদস্যের। পাত্রী দেখাশোনা করার মতো ব্যক্তিগত পারিবারিক ব্যাপারে অহেতুক বাইরে স্বজন টানতে নারাজ নিজাম মাহমুদ। শেহা বিষয়টা শুনেই স্বস্তি পেয়েছে। বড়দের মুখের উপর এমনিতে সে ততটা কথা বলতে পারে না। লোকটার সাথে যতটুকু ফ্রি হয়েছে। তবে যদি আজ সেকেলে মেয়েদের মতো শাড়ি পরে ঢ্যাং ঢ্যাং করে পাত্রপক্ষের সামনে যেত, তবে লজ্জায় মরে যেত সেহা, হতাশ হতো। বাড়িতে শেহার পাঞ্চেনি উপলক্ষে উৎসব সাজ। শেহার 3 মামি রান্নাঘরে উপুর হয়ে ব্যস্ত। আজকের অনুষ্ঠানের প্রধান মেনু পিঠা। শেহার দাদুর বাড়ি বরিশাল, উজ্জ্বলদের আদি নিবাসও বরিশাল। আলো শুনেছে এসব অনুষ্ঠানে নাকি হরেক রকম পিঠা করা হয়। অফিস থেকে ছুটি নিয়েছে বাড়ির সবাই, ইরফান ব্যতীত। পাত্রপক্ষ আসবে আসরবাদ, গল্প করবে, ঘরোয়া পরিবেশে আলোচনা হবে। মাগরিববাদ ছেলে মেয়ে উভয়কে আংটি পরাবে যদি তাদের সায় থাকে। শান্ত ছটফট করছে একমাত্র মেয়ের পাঞ্চিনি নিয়ে। কতক্ষণ সামিনদের 3 ভাইয়ের কাছে গিয়ে জানতে চাইছে আর কি বাজার করতে হবে। কতক্ষণ রান্নাঘরের সম্বন্ধী বউদের কাছে গিয়ে গল্প করছে। আলো শেষে তিতি বিরক্ত হয়ে তাকে ঠেলে বসার ঘরে বসিয়ে হাতে 1 গ্লাস ঠান্ডা লেবু শরবত ধরিয়ে দিয়ে বলে, বসে বসে এটা খান শান্ত ভাইয়া, আমরা সবাই আছি। ভীষণ আবেগী হয়ে পড়েছে সোহানুর ইসলাম শান্ত। আসলে সবটাই নিজের স্ত্রীর রেখে যাওয়া ধন। সে আর কথা চিন্তা করে মেয়ের প্রতি যদি কোনো অন্যায় করে বসে তবে। আসরের ঠিক আগে শেয়াকে সাজাতে বসে ইনু এসেছে সকালে, সাথে এনেছে শুদ্ধকে। তার শ্বশুরবাড়ির সকলেই নিমন্ত্রিত। প্রেরণা আর প্রীতম আংটি বদলের ঠিক আগেই চলে আসবে সন্ধ্যায়। ইনুর ঘরে জটলা মেয়েদের। শেয়াকে মাঝখানে বসিয়ে চারিপাশে জটলা পাকিয়ে বসে আছে ইনশিরা, ইনু আর প্রণমী। শেহা ভিডিও কলে কথা বলছে মুইনের সাথে। মুইন বান্দরবনে ফিরে গিয়েছে 7 দিন। জিজের থেকে দোয়া নিতে কল করেছে শেহা। এদিকে ওকে নিয়ে চলছে গবেষণা। একটা নীল সালোয়ার স্যুট আর সামান্য অলংকার প্রসাধনীতে খুব চমৎকারভাবে সাজিয়ে ফেললো ইনু। কল কেটে শেহা প্রণমীকে দেখে। ভাবি, তুমি সাজবে না?
প্রণমী গুটিয়ে বসেছিল এতক্ষণ। সেহার কথায় মিনমিনে স্বরে বলে, আমি কিভাবে সাজবো? বড় বড় দুটো ঝুমকা ওর হাতে তুলে দিয়ে সেহা হাসে বলে, এটা পরিয়ে দাও তুমি। প্রণমী উচ্ছ্বসিত হয়ে এগিয়ে আসে। দুলজোড়া পরিয়ে দিতেই তার ডাক পড়ে বাইরে। তার শাশুড়ি ডাকছে। প্রণমী উঠে এগিয়ে সে সাড়া দেয়। জি মা। ঋতু দরজায় দাঁড়িয়ে তাড়াহুড়ো ভঙ্গিতে বলে, কথা হয়েছে তোমার আপুর সাথে? সে যেন মিস জেনিকে নিয়ে আসে। মা, বড়রা সবাই ফোনে বললো তো, আপু অবশ্যই আসবে, আমার বলার প্রয়োজন নেই। ঋতু মুখ বিকৃত করে বলে, সবাই বললেই তোমার আপু শোনে নাকি? তার তো ব্যাপার স্যাপারই আলাদা। মুখটা মলিন হয় প্রণমীর হঠাৎ। ঋতু শাশুড়ি হিসেবে তার কাছে চমৎকার, একদম মায়ের মতো আদর করে। মেকি নয় সেসব, ভীষণ যত্ন করে। তবে আপুর প্রসঙ্গ উঠলেই কেমন কঠিন কঠিন কথা শোনায় প্রণমীকে। সেদিনের সেই অপমান এখনো ভোলেনি তার শাশুড়ি। প্রণমী বুঝলেও জবাব দিতে পারে না, কাউকে বলতেও পারে না এসব গোপন কথা। এমনকি ওই লোকটাকেও না। সে একা একা মন খারাপ করে থাকে। প্রণমী ঘুরে দাঁড়াতে ঋতু বলতে থাকে, তুমি বসে আছো কেন? আবারও দাঁড়ায় প্রণমী বলে, কি করবো মা? শ্বশুরবাড়িতে এই পর্যন্ত প্রণমী কোনো কাজ করেনি, সেই যোগ্যতাই তো তার নেই। কাজ নিয়ে খোঁটা শুনলে সে ভীষণ কষ্ট পাবে। এসব তখন আপু ভাইয়ের সাথেও বলতে পারবে না সে, কারণ এই জীবন সে বেছে নিয়েছে। সত্যি বলতে জীবনের প্রতি প্রণমী দায়বদ্ধ। সেই ভাবনা থেকে রোজ সকালে বরের জামাকাপড় বের করে দেওয়া, বরের প্ল্যান্টসগুলোতে পানি দেওয়া, কিংবা বরের প্রশস্ত বুকটাতে লুকিয়ে রোজ ঘুমানোর মতো স্ত্রী দায়িত্বগুলো প্রণমী পালন করার চেষ্টা করে। তবে বাড়ির কাজের বেলায় কি করবে সে? ওর বেজার মুখটা দেখে ঋতু হাসলো, বলল, নিচে এসো, খাবারের নুন চিনি টেস্ট করতে হবে। এসো এসো। প্রণমী সামান্য হেসে এগিয়ে আসে শাশুড়ির কাছে। ঋতু হাতটা ধরে ওর ধীরে ধীরে সিঁড়ির দিকে যায়। প্রণমীর হাতের কবজি ধরে বলে, এতটুকু কেন এই হাতটা? বেশি বেশি খাবে। বাড়ির বউ একটু গোলগাল নাদুস নুদুস না হলে ভালো লাগে না দেখতে। ইহান পার্টি অফিস থেকে ফিরে হন্তদন্ত হয়ে দোতলায় উঠেছে মাত্র। ইনুর ঘর থেকে হাসাহাসির আওয়াজ আসছে দেখে সেদিকটায় এগিয়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে ইনুকে ডাকলো। ইনু, প্রেরণারা এসেছে? এভাবে হুট করে প্রেরণার কথা আজ 3বার জানতে চেয়েছে ইহান ইনুর কাছে। ইনু মুখ চাওয়াচাই করছে নিজেরা। তারপর ইনু জবাব দিল, আসছে পথে। ইহান আর কথা বাড়ায় না। সেদিন যে ওই ভদ্রমহিলা হুমকি দিয়েছিল গাড়িতে, আর এই মুখও হবে না, সে এই কথাটি ভেবেই ইহান চিন্তিত ছিল। এখন একটু স্বস্তি পেয়ে বাঁকা হাসলো। ইহান ইরফানের জ্ঞানী আপা ঠিকই বলেছে। সে ভীষণ বাজেভাবে ফেসেছে আত্মীয়তায়। না ধরা দিতে পারছে, না এড়াতে পারছে ইহানকে। সাজগোজ শেষে সেহা উঠে দাঁড়াতে ওকে মন ভরে দেখতে থাকে ইনশিরার ইনু। অসম্ভব রূপবতী চাশমিশ মেয়েটিকে একটা ইন্দ্রাণী থেকে কম কিছু লাগছে না। যত সময় গড়াচ্ছে তত তার নার্ভাসনেস বাড়ছে। আজ কি তবে সত্যি সে কারো বাগদত্তা হবে? তারপরে হবে বউ? এই যে এক অনেক ভারী কথা। সেহা এত সাহস দেখালো। হাতের ফোনটা বেজে উঠে হঠাৎ স্ক্রিনে সদ্য সেভ করা নাম্বারটা মিস্টার মাহমুদ। হাসফাস করে উঠে সেহা কাপা হাতে কলটা রিসিভ করতে ওপাশ থেকে কেউ তাড়াহুড়ো ভঙ্গিতে বলে ওঠে, সেহা। সেহা চমকায় এই ডাকে। পরপর গলা খাকারি দিয়ে বলে, জি। আসলে দাদু তাড়া দিচ্ছে খুব, এখনই বের হতে চাইছে, বুঝিয়ে পেরে উঠছে না। আপনারা প্রস্তুত তো? হ্যাঁ, অলমোস্ট। আপনি আসুন দাদুকে নিয়ে, সবাই প্রায় রেডি। আর আপনি? জবাব জানার খুব তাড়া ছিল উজ্জ্বলের কণ্ঠে। সেহা চুপ হয়ে থাকলো কিছু পল পর নিজেকে দৃঢ় করে জবাব দেয়, জি, আপনারা আসুন। গায়ের পাঞ্জাবিটা পাল্টাতে হবে। সেই ভেবে ঘরে যেতে নিলে হঠাৎ তার পা থামলো। দীপ্তর ঘরে কেউ গেমস খেলছে কম্পিউটারে। পা বাড়িয়ে এগিয়ে যেতেই দেখলো ইহান তার সব থেকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে। দুহাত বাড়িয়ে ইহান লুফে নেয় হালকা শরীরটাকে। শুদ্ধ ফোকলা দাঁত বের করে হাসছে। ওর গাল টিপে দিয়ে ইহান বলে, একা এসেছো কেন? মামাকে নিয়ে এলে না? মাম্মা তো অফিসে। মামা সারাদিন অফিসে থাকে নাকি? মাম্মা বিজনেস ওমেন যে। হাসে ইহান। শুদ্ধর গালে টকাশ করে একটা চুমু খেয়ে বলে, ভুল বললে, তোমার মাম্মা উগান্ডার ওম্যান। ইরফান এসেছে উজ্জ্বল আর নিজাম মাহমুদ আসার কিছুক্ষণ পরে। দুজনে মাত্র মেহমান। বসার ঘরে তাদের ঘিরে রেখেছে মির্জা বাড়ির এত লোক। ইরফান বাড়িতে ঢোকা মাত্রই সবার দিকে তাকিয়ে আন্তরিক হাসলো। তাকে দেখাচ্ছে উদ্ভ্রান্তের ন্যায়। আলো ওর হাতের ফাইলটা দেখে বলল, এটা কি তোর হাতে? ইরফান জবাব দিল না। আশেপাশে তাকিয়ে প্রণমীকে দেখতে পেল না। উজ্জ্বল এবং নিজাম মাহমুদের সাথে করমর্দন শেষ করে চুপচাপ দোতলায় উঠতেই
দেখা হয় সেহার সাথে। নীল সালোয়ার স্যুটের ওড়না মাথায় টেনে বসে আছে দোলনায়। ইরফান বোনকে পা মাথা দেখে সামান্য হেসে বলল, খুব সুন্দর লাগছে তোকে। নিচে যে এলো সেও নীল পড়েছে, খুব মানাবে। মোটেও বুড়ো বুড়ো লাগছে না তাকে। সেহা জবাবের পরিবর্তে হাসি ফিরিয়ে দিল। ইরফান ঢুকলো নিজের ঘরে। তাকে দ্রুত তৈরি হয়ে এই অনুষ্ঠানে অংশ নিতে হবে। ঘরে ঢুকিয়ে হাতের ফাইলটা ছুঁড়ে রাখে টেবিলে। শব্দ পেয়ে তড়িৎ মাথা তুলে প্রণমী বলে ওঠে, এটা আপনি? ইরফান জবাব না দিয়ে বিছানায় বসে দেখতে থাকে মেয়েটাকে। মেয়েটার চোখ দুটোকে বলে ওঠে, নিচে কেন যাওনি? তোমার যাওয়া উচিত, তোরই কেন হওনি? প্রণমী মৃদু হেসে বলল, আমি কি করব গিয়ে? আমার যাওয়া না যাওয়া তো সমান কথা। হঠাৎ ভীষণ কঠিন হলো ইরফানের চোয়াল। দপ করে রাগ উঠে গেল। এসে প্রণমীর হাত টেনে ধরে বিছানায় থেকে নামিয়ে শক্ত গলায় বলল, না, সমান কথা নয়। তোমার যাওয়া মানে অনেক কিছু। তুমি আমার স্ত্রী। তোমার মর্যাদা আমার জীবনে ঠিক যেমন, তেমন আমার বাড়ির ড্রয়িং রুমে মেহমানদের সামনেও। তোমার প্রয়োজনীয়তা আমার জীবনে যেমন, তেমনি আমার বাড়ির পারিবারিক অনুষ্ঠানেও। কারেক্ট? প্রণমীর হাতে লাগছে খুব। লোকটার আকস্মিক আক্রমণে ঘাবড়ে গিয়ে মাথা নেড়ে ঢোক গিলে বলে, আই গট ইট। প্যাকাশে মুখটা দেখে আবার নিমিষে রাগ পড়ে যায় ইরফানের। এবার বেশ আলতো হাতে সামলায় প্রণমীকে। ওকে খানিক সময় দেখে আচমকা প্রণমীর গলা থেকে ঘরে পড়ার সুতি ওড়নাটা কেড়ে নেয় ইরফান। প্রণমী চমকে উঠে বলে, করছেন কি? জবাব না দিয়ে ইরফান কাবার থেকে প্রণমীর ড্রেসের সাথে ম্যাচিং করা একটা দোপাট্টা এনে ওর গা জড়িয়ে ঘোমটা টেনে দেয়। প্রণমী বুঝতে পারছে না লোকটাকে। হঠাৎ টের পেল লোকটা তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঠোঁটে লিপস্টিক জাতীয় কিছু ঘষছে, কানে দুল পরিয়ে দিচ্ছে। প্রণমী চুপচাপ সহ্য করছে এমন আদুরে অত্যাচার। কিছু পলকে দেখে ইরফান চকারান্ত শব্দ করে তেতো স্বরে বলে ওঠে, ধুর, এটা মানায়নি। এই শেডটা হালকা কিছু দরকার, লিপ গ্লস লাগিয়ে দেবো। বলেই ইরফান আশেপাশে টিস্যু পেপার খুঁজছে লিপস্টিক মুছতে। প্রণমী নিচু গলায় এবার বলে ওঠে, টিস্যুটা আমাকে দিন, আমি মুছে নিচ্ছি। কেন? আপনি যেভাবে ঘষা মাজা করেন মনে হয় আমি ফার্নিচার আর টিস্যু পেপার সিরিজ কাগজ। আমার বড্ড লাগে। কথাটা মিনমিনে স্বরে বলে প্রণমী অনেকটা সংকোচ নিয়ে। ইরফান ওকে ঠান্ডা চোখে কিছুক্ষণ দেখে হ্যাচকা টানে বুকে নিল মেয়েটাকে। প্রণমী কিছু বলবে তার আগে ওকে চুপ করিয়ে দিয়ে ইরফান বলে, আচ্ছা, এবার অন্যভাবে তুলে দিচ্ছে, তুমি টেরই পাবে না। ঋতু দোতলায় উঠে দেখলো দৃপ্তর ঘরে ইহান আর শুদ্ধকে। শুদ্ধ কিছু বলবে আর ইহান খুব মনোযোগ দিয়ে সেসব শুনে হো হো করে হাসছে। হাসিটা প্রাণোচ্ছল। ঋতু নির্নিমেষ কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখ এড়ায় না বিষয়টি। ইহান এই ছেলেটির সাথে খুব মেশে। জিনিসটা ঋতুর কাছে স্বাভাবিক আবার স্বাভাবিক নয়। কিছু পল ঋতু ওদের এই দৃশ্য দেখে ইহানকে বলে ওঠে, বিয়ে করে নিলে এতদিনে এমন একটা শুদ্ধ তোর থাকতো। ইহান চমকে উঠে মায়ের দিকে তাকায়। পরপর ঠোঁট ছড়ানো হাসি দিয়ে বিড়বিড় করে, বিয়ে করে নিলে শুদ্ধ আমারই তো থাকবে। কিছু বললি? না তো। আচ্ছা নিচে আয়, সবাই নিচে। তুই এখানে ঢুকে বসে আছিস কেন? ওকে খেলতে দে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। আজকের বৃষ্টিটা কেমন যেন। 5 মিনিট বৃষ্টি হচ্ছে, আধা ঘন্টা বিরতি নিচ্ছে। প্রীতম আর প্রেরণা হালকা ভিজে পৌঁছেছে শান্তিনীরে। প্রীতমের হাতে কিছু মিষ্টির প্যাকেট। প্রথম মাসের বেতন পেয়ে মিষ্টি এনেছে। এনেই সরাসরি শাশুড়ির হাতে দিয়েছে। অন্দরে ঢুকতে ঋতু মুখোমুখি হলো প্রেরণা। প্রেরণা নিচু গলায় সালাম দিয়ে চুপচাপ এগিয়ে গেল। ঋতুর মুখটা থমথমে। ইদানিং এই মেয়েটিকে দেখলে তার কেমন যেন অস্বস্তি হয়। কথা দিয়ে খুব কুপকাত করে মানুষকে। ওই তো দুদিন আগের একটা ঘটনা। প্রেরণার ইনু শান্তিনীরে এসেছিল প্রণমীকে দেখতে। ঋতু ইনুর হাতে একটা দাগ দেখতে পেয়ে বলে ওঠে, এটা কিসের দাগ ইনু? তেল পড়েছিল, গরম তেল। কেন, তো ননদ খুব কাজ করায় নাকি? এত বেশি কাজ করতে হবে না, অল্প অল্প করিস। ঋতু সেদিন এই কথাটা বলেছিল মন খোলাভাবে। সে তো আর পাশের বাড়ির কুচুটে কাকিমা নয়। মজা করেই বলেছিল, কিন্তু এই অহংকারী প্রেরণা মাইন্ড করে বসে সাথে সাথে ঠোঁট নেড়ে জবাব দিয়েছে, ঘরের কাজ করাটা তো দোষের কিছু না আন্টি। আপনিও করেন, আমিও করি। ইনু কাজ করবে, তার হাত পুড়বে, স্বাভাবিক। শুধু দেখবেন ওর বর ওকে ঠিক সময় ব্যান্ডেজ করে দেয় কিনা। কথাগুলো প্রেরণাও হাসতে হাসতে বলেছিল। এই মেয়েটির কণ্ঠ ঠান্ডা হলেও কথায় খুব ধার। ঋতু ভীষণ অপমানিত হয়েছে সেদিন মনে মনে। তারপর প্রেরণা তাকে জ্ঞান দিয়েও গিয়েছিল। রমিকেও টুকটাক ওর যোগ্যতা অনুযায়ী কাজ শেখাবেন আন্টি। আমি ওভাবে পারিনি শেখাতে।
ঋতু দীর্ঘশ্বাস ফেলে। প্রথমে কত পছন্দ করতো প্রেরণা মেয়েটাকে, ধীরে ধীরে বিরক্তি এসে যাচ্ছে এর কাঠিন্যতায়। একটা কথা বলে পারা যায় না, কথার পিঠে কথা রেডি রাখে এই মেয়ে। তবে নিজের মেজ ছেলের বউ প্রণমী ভীষণ মনের মতো ঋতুর। প্রথমে তো সে ভেবেছিল কেমন না কেমন হয়, তবে এখন বুঝছে তার ছেলের পছন্দ একেবারে ফার্স্ট ক্লাস। কি শান্ত আর সভ্য মেয়ে, ভীষণ মিষ্টি। ঋতু টের পেয়েছে ইরফানকে এই মেয়ে মেনেছে স্বামী রূপে। এখন একটা বাচ্চা হয়ে গেলেই তার মেজ ছেলে জীবন ভরপুর। বাচ্চা আর কি চায়? ওই প্রেরণার মতো প্রণমী হলে অমন বউ নিয়ে ঋতু সংসার করতো কিভাবে কে জানে। রোজ ঝগড়া লাগতো, ঠান্ডা ঝগড়া। ভাগ্যিস প্রণমী প্রেরণার মতো খুঁতখুঁতে অহংকারী আর না কুচু নয়। উজ্জ্বল আর নিজাম মাহমুদের সাথে পরিচয় করিয়ে দিয়ে ইনু স্বামী আর ননদকে নিয়ে দোতলায় উঠল। ব্যস্ত গলায় বলল, প্রীতমের জামা কাপড় তো এখানে আছে, তোমাকে কি পরতে দিই বলো তো আপু? ইসি আপুর শাড়ি দেবো? দাও, সুতি রেখে দিও। আচ্ছা, আর শোনো, তুমি ইসি আপুর ঘরে চেঞ্জ করবে। তোমার স্বর্ণের দুল আর চুড়ি কগাছা এনেছি, ও ঘরের বিছানায় রাখা, পরে নিও। এটা একটা অনুষ্ঠানের মতো তো, একটু সাজো কেমন? প্রেরণা হেসে ভাইয়ের বউয়ের গাল টেনে দিল। ইদানিং খুব গোছালো আর সংসারী হয়েছে ইনু, সব ব্যাপারে খেয়াল থাকে। ঘরে ঢুকে প্রীতমকে ও শুকনো জামা কাপড় বের করে দিয়ে ইনু তাড়াহুড়ো ভঙ্গিতে বেরিয়ে যেতে চাইলে প্রীতম ওকে ডাকলো। ইনু। ঘুরে দাঁড়ায় ইনু। প্রীতম ওর ওয়ালেট বের করে ইনুর হাতে দিয়ে বলল, আজ স্যালারি পেয়েছি, এখানে আলাদা 10,000 টাকা আছে, ওটা নিয়ে তোমার পার্সে রেখে ওয়ালেটটা তুলে রাখো তো। চশমার কাজ পরিষ্কার করতে করতে প্রীতম গা ছাড়া ভঙ্গিতে বলল। ইনু অবাক হয়ে টাকাগুলো বের করে বলল, আমাকে দিচ্ছ? কিন্তু আমাকে তো হাত খরচা দিলেই 1 তারিখ। শার্টটা পাল্টে নিয়ে একটি সুন্দর পাঞ্জাবি গায়ে চাপায় প্রীতম। চাকরি পাওয়ার পর থেকে প্রীতম কেমন বদলে গিয়েছে। আগে যেমন ছিল মোটেও তেমন নেই। যদিও আগে থেকে বুঝতে ছিল প্রীতম, কিন্তু এখন আচরণ গুরু গম্ভীর, দাদানের মতো ভারী কি আচরণ। অবশ্য অফিসের যে পোস্ট তাকে সামলাতে হয়, এটা স্বাভাবিক। প্রীতম পাঞ্জাবির বোতাম লাগিয়ে এক পলক ইনুকে দেখে বলল, এটা আপনার বেসিক হাত খরচা না, বেহুদা খরচের জন্য দেওয়া হলো। ইনু অবাক বিস্ময়ে হাতের টাকাগুলো দেখছে। এটা সত্যি ইনু বড় বাড়ির মেয়ে, অনেক খরচে ছিল। বিয়ের পর তো বাড়তি শপিং পুরোপুরি বাদ দিয়েছে, এটা নিয়ে ইনু কখনো আফসোস করেনি। বাড়তি খরচের টাকা পাপা মাম্মা দিতে চাইলেও সে নেয়নি। টাকাগুলো মুঠির মধ্যে খামচে ধরে ইনু চোখ তুলল। বরের দিকে তাকিয়ে অস্ফুটে বলল, তুমি আমার অভ্যাস খারাপ করে দিও না, বহু কষ্টে মিতব্যয়িতা শিখেছি। হাসলো প্রীতম। ইনুর হাত ধরে ওকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমিও তো নতুন নতুন বউয়ের শখ আহ্লাদ পূরণ করতে শিখছি। প্রণমীর হাতটা শক্ত করে ধরে সিঁড়ি বেয়ে নামছে ইরফান। আড়ষ্টতায় গুটিয়ে যাচ্ছে প্রণমী। এতবার করে হাতটা ছাড়তে বলছে, ওই লোকটা ছাড়ছেই না। সিঁড়িতে শব্দ পেয়ে ড্রয়িং রুমের সবাই দৃষ্টি দিয়ে ওদের দেখলো, তাকালো ওদের হাতের দিকেও। পরপর চোখ নামিয়ে নেয় সবাই। প্রণমী এবার ফিসফিসিয়ে অনুরোধ করে, নামছি তো, আপনি হাতটা ছাড়েন, রুমের মধ্যে বসে ধরবেন, বড়রা আছে ওখানে। ইরফান তেরছা নজরে ওকে দেখে বলল, বড়দের সাথে বউয়ের হাত ধরার কি সম্পর্ক? দেখেন, আপনার লজ্জা না থাকতে পারে, আমার আছে। আশ্চর্য, হাত ধরার সাথে লজ্জার কি সম্পর্ক? বোকা বোকা কথা। অতি আদরের সহিত হাতটা ধরে নামলো দুজন। প্রণমী গুটিয়ে আছে, কে না কে আছে এখানে আল্লাহ জানে। ইরফান এসে শুরুতে উজ্জ্বল আর নিজামের সাথে প্রণমীর পরিচয় দিল। ও আমার বউ প্রণমী আহসান। উজ্জ্বল হেসে ফেলল। জলজলে দৃষ্টিতে ইরফান প্রণমীকে দেখে বলল, ও তাই নাকি? আমরা তো জানতামই না। তো তোমার বউ প্রণমী আহসান এবং প্রণমী ও তোমার স্বামী ইরফান মির্জা, রাইট? দারুণ লজ্জা পেয়ে প্রণমী হাসলো। ইরফান তবু হাতটা ছাড়লো না। ওর খুব সুন্দর করে প্রণমীকে বসে উজ্জ্বল আর নিজাম মাহমুদের পরিচয়টাও দিল। প্রণমীর জড়তা ততক্ষণে কেটে গিয়েছে। হেসে হেসে নিজামের কিছু প্রশ্নের জবাব দিয়েছে। ততক্ষণে প্রণমী ধীরে ধীরে টের পেয়েছে আসলেই তার এখানে প্রয়োজন ছিল। সে তো এই বাড়ির বউ, সে কেন সহজ থাকবে না? ঘরোয়া আলোচনা চলছে। আপাতত শরবত হাতে নিয়ে কথাবার্তা বলছে সবাই। ইহানকে কোথাও দেখতে না পেয়ে সামিন হাত ছাড়ল দোতলায়। ইনশিরাকেও পাঠানো হয়েছে সেহাকে নিয়ে আসার জন্যে। ইনশিরার পিছু পিছু ধীর পায়ে নামছে সেহা। মাথায় তুলেছে ওনার অর্ধেকটা। সহজ স্বাভাবিক অঙ্গভঙ্গি তার। ইনশিরা একবার পিছু ফেরে ওর পা মাথা দেখে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।